আপনি দেখবেন এই যে খাবারগুলো বেঁচে যায়, এই সবজির ঝোলগুলো, সেই ঝোল দিয়ে দেখবেন স্টেশনে আমি নিজে ফলো করেছি, সেই ঝোল এবং রুটি তারা বিক্রি করে 40 টাকা। ঘড়িতে এখন প্রায় বাজে 9:15। রাত 9:55 নাগাদ কিন্তু 12311 নেতাজি এক্সপ্রেস হাওড়া থেকে কিন্তু প্রায় 1712 কিলোমিটার কিন্তু পাড়ি দিয়ে কালকায় পৌঁছাবে। আর আমার এই ঠিক পিছনে কিন্তু আপনারা দেখছেন ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ। তো আজ আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের বলবো কুইন অফ হিল অর্থাৎ সিমলার কথা, তার সাথে কুলু মানালি তো রয়েছেই। তো বিস্তারভাবে আলোচনা করা হবে, তো আপনারা আমার এই ভিডিওতে সঙ্গে থাকুন আজকের এই এপিসোড। 150 বছরের এই ঐতিহাসিক কালকা মেল কিন্তু 7টা রাজ্য কিন্তু পাড়ি দিয়ে তারপরে হচ্ছে কালকা পৌঁছায়। তো এই 7টা রাজ্য কী কী, সেগুলি হলো পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব এবং হরিয়ানা। এই হচ্ছে 7টা রাজ্য। আর আমাদের কিন্তু এই গন্তব্য স্থানের কিন্তু প্রথম প্ল্যাটফর্ম কিন্তু বর্ধমান, যা কিন্তু 11:03 নাগাদ ঢোকার কথা। তো এখন আমরা দেখতে পাচ্ছি ঘড়িতে 11:11 বাজে, তার মানে কিছু তো লেট তো অবশ্যই আছে। তো বর্ধমান জংশন পৌঁছে গেল আমাদের ট্রেন। এরপরেই কিন্তু ক্রস করছে দুর্গাপুর, যা 12:01 নাগাদ কিন্তু পৌঁছানোর কথা। তো সেখানেও কিন্তু আনুমানিক ঘড়ি দেখে একটু লেট হলো। তারপরে চলে আসলো আসানসোল, যা ওয়েস্ট বেঙ্গলের অন্তিম প্ল্যাটফর্ম। এরপরে না হঠাৎ করে ট্রেনের আওয়াজে আমাদের কিন্তু না ঘুম ভেঙে গেল। আমরা আশেপাশে জিজ্ঞাসা করলাম, তো তারা বললো এখানে প্রায় 1.25 ঘন্টা ধরে ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে। কী কারণে দাঁড়িয়ে আছে কারোর কাছে কিন্তু কোনো ইনফরমেশান নেই। তো আমাদের চিন্তাভাবনা হলো, আমরা কিন্তু হঠাৎ করে তখন ম্যাপ খুলে দেখি যে এটা কিন্তু আমাদের যে রুট মানে ঝাড়খণ্ড থেকে যাওয়ার কথা সেটাই কিন্তু যায়নি। তো জুম করে প্ল্যাটফর্মের নামটা দেখতে পেলাম হচ্ছে বিদ্যাসাগর। তো পরে টিটিদের কাছ থেকে শুনতে পেলাম যে ওই লাইনে কাজ হচ্ছে, তাই ট্রেনটা পাটনা লাইন থেকে নিয়ে যাবে। আর এরই মধ্যে একটা জিনিস হয়েছে, ঘুমাচ্ছিলাম, ভাবলাম যে এবার একটু ঘুমাই, কিন্তু ঘুমকে সাথে চলে আসে একেতে ট্রেনের আওয়াজ, তার মধ্যে আবার হচ্ছে বন্ধুদের নাক ডাকা। আর ট্রেনে আপনি বন্ধু ছাড়াও কিন্তু এরকম অনেক প্যাসেঞ্জারই কিন্তু পেয়ে যাবেন যারা কিন্তু এই নাক কিন্তু ডাকি, হয়তো আমিও ডাকি ঘুমের চোখে, জানি না। ঠিক আছে, তবুও তারা একটু শুনুন এর আওয়াজটা। যাই হোক, আমরা ঘুম থেকে পরের দিন সকাল হতেই কিন্তু দেখলাম যে পাটনা জংশনে আমরা পৌঁছে গেছি। ট্রেন সত্যিই খুব লেট চলছিল, প্রায় 9 ঘন্টা ধরে ট্রেন লেট। এরকম লেট হবে সত্যি আর ভাবতে পারিনি। আর আমাদের তো মনে হচ্ছে দুখানা আমরা টিকিট কেটেছিলাম টয় ট্রেন, সব মনে হচ্ছে মিস হবে এই ট্রেনে। কী আর বলবো, মানে যাত্রাটা টোটালি নষ্ট হয়ে গেল। যাই হোক, তো তাও চলতে চলতে আমরা হট করে দেখলাম যে পাটনার পরে গিয়েছে পাটনা এয়ারপোর্ট এখানটায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্ম থেকে যখনই গাড়ি যাবে এই রুটে, হয়তো এখন আর যাবে না, কারণ তখন প্রবলেম চলছিল, তাই তারা হচ্ছে ঝাড়খণ্ডে স্কিপ করে চলে গেছে। যাই হোক, তার একটা আমরা ছবি পেয়েছি, তাই আপনাদের সামনেও দেখালাম যে ওই রুট থেকে কিন্তু এটা পাওয়া যাবে। এরপরে আস্তে আস্তে প্রায় কিন্তু রাত্রি প্রায় হয়ে চলবে। তো তখন কিন্তু আবার হচ্ছে নেক্সট প্ল্যাটফর্মের দিকে আসা শুরু করলো। তো নেক্সট আমাদের প্ল্যাটফর্ম কিন্তু হচ্ছে প্রয়াগরাজ। তো এখানে ট্রেন কিছুক্ষণ হল্ট করবে। আর ট্রেনের মধ্যে বলতে গেলে সত্যি খাবার দাবার একদম বাজে। আপনারা তো ভুলেও এখানে চামা কিচ্ছু খাবেন না আইআরসিটিসি, কারণ কিচ্ছু ইচ্ছা করবে না এটা হচ্ছে এগুলো খেলে, কারণ আমরা তো দেখেছি আমরা জিনিসটা। তো আর এই যাত্রাপথে কিন্তু যেই লেটটা, এটা মারাত্মকভাবে লেট কিন্তু। তো আমরা কমপ্লেনও করেছিলাম, কিন্তু কমপ্লেনে কিছু হয়নি, কারণ কি করা যাবে, তারা নিজেরাই বলছে যে আমরা কিন্তু হাওড়া থেকে যখন গাড়ি ছাড়ে তার মধ্যে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল যে হচ্ছে আমাদের হচ্ছে ঝাড়খণ্ড থেকে যাবে না, মানে হচ্ছে ধানবাদ কিন্তু হয়ে যাবে না ট্রেনটা। তো যাই হোক, তার জন্য হয়তো এই 9-10 ঘন্টা লেট। এখন দেখা যাক কখন কি, রাত পোহালেই তো আমরা বুঝতে পারবো। তো দেখি এখন কিছু ডিনার ফিনার করতে হবে। তো চলুন আমরা কিছু ডিনার আগে করে নিই, তারপরে দেখছি। তো ডিনার শেষ করার পরেই কিন্তু আস্তে আস্তে জানলার দিয়ে কিন্তু তাকালাম, কেন ঘুম আসছিল না, কিন্তু টেনশন রয়েছে যে কখন আমরা পৌঁছাবো। কারণ আমাদের হচ্ছে ভেবেছিলাম যে কুয়াশার মধ্যে ট্রেন যদি অ্যাকচুয়ালি পৌঁছানোর কথা 3টের মধ্যে পৌঁছে যাওয়ার কথা, 3:10-15 ভিতরে, মানে 20-র মধ্যে। তো যদি কুয়াশার জন্য যদি অসুবিধা হয় তাহলে 4:30 ট্রেনটা লেট করে ধরতে পারবো না। তো আমরা কী করেছিলাম যে হচ্ছে আপনাদের যেই 11:55 ট্রেনটা আছে তারও টিকিট কেটেছিলাম, যে একটা মিস হোক আরেকটাও ধরতে পারবো। এখন জানি না ভাবতে কী আছে যে আদৌ ধরতে পারবো কি না। তো ট্রেন যে হারে লেট হচ্ছে মনে হচ্ছে তো মিস হয়েই যাবে, আমাদের একটা আশা পূর্ণ আর হবে না। কারণ দেখুন, সিমলায় কিন্তু গেলে সবারই একটা আশা থাকে যে টয় ট্রেন কিন্তু চড়ার প্রথম প্রায়োরিটি থাকে, যে টয় ট্রেনে যে এই যে ভিউ, যে টানেল থেকে আর একটা টানেলে যাওয়া,
যে হচ্ছে হেরিটেজ প্লেসগুলো। তো মানে এ শুনেছি আমি, মানে ব্যক্ত করতে পারছি না। এই দেখুন কানপুর সেন্ট্রাল কিন্তু চলে আসলো, তাও হচ্ছে এখন লেট আমরা দেখতে পাচ্ছি, যেটা প্রায় 11 ঘন্টা কিন্তু লেট ট্রেনটা এখনও চলছে। মানে বুঝতে পারছেন কী অবস্থা। এই জানি না রাত্রে মেকআপ দেবে নাকি, তো রাতে মেকআপ দিলে তো ভালোই হয়, তারপর যদি মেকআপ দিয়ে যেতে পারবো। জানি না কী প্রবলেমের মধ্যে আমরা পড়ি। আইআরসিটিসির খাবারের সম্বন্ধে জেনে নেওয়া যাক। আইআরসিটিসির যে খাবার আমরা তো খাই না, এটা আমাদের ফার্স্ট জার্নি সিমলার, মানে আমাদের কালকা মেলে, এবং আমরা দিল্লি যাতায়াত করি। তো আপনাদেরকে আমি সাজেশন দিই যে দিল্লি মানে রেলের খাবার, আইআরসিটিসির খাবার আপনারা খাবেন না। কারণ হচ্ছে এরা টাকা তো বেশি নেয়, সব কিছুতে এরা টাকা বেশি করে নেয়, এবং খাবার এদের একদম বেকার, একদম বাজে খাবার। আপনি দেখবেন কোয়ান্টিটিতেও কম, এবং যে খাবারের টেস্ট একদম বাজে, এই দিকটা এরা ফলো করেই না একদম। আর আপনি দেখবেন এই যে খাবারগুলো বেঁচে যায়, এই সবজির ঝোলগুলো, সেই ঝোল দিয়ে দেখবেন স্টেশনে, আমি নিজে ফলো করেছি, সেই ঝোল এবং রুটি তারা বিক্রি করে 40 টাকা 50 টাকা প্লেট। আমি মনে করি আইআরসিটিসিকে তাদের খাবার পরিবর্তন করা উচিত এবং মানুষকে ভালো সার্ভিস দেওয়া উচিত। কারণ হচ্ছে 150 টাকায় আমি মনে করি ভালো খাবার পাওয়া যায়। 150 টাকাতে একটা সবজি ভাত খুবই ভালো পাওয়া যায়। আপনারা দেখবেন যদি কলকাতায় আপনারা যান, সেখানে 150 টাকায় মাংস ভাতও পাওয়া যায়। কিন্তু এই ট্রেনে যে সুবিধাটা দেওয়া উচিত ট্রেনকে, সেটা কিন্তু দিচ্ছে না। তো আপনারা কি করলেন তাহলে, যে বলছেন খাবার তো ভালো নেই কিছু নেই, তো আপনারা কি খেলেন? আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, বাড়ির খাবার আমরা খেয়েছি। তো আপনারা জানতে পারছেন এখানে যে বাড়ির কিছু খাবার এখানে নিয়ে আসবেন, কারণ আইআরসিটিসির বলছে খাবারটা ভালো না এখানটায়, যেই দামটা নিচ্ছে এখানে 150 টাকা দাম নিচ্ছে, তাই তো? তো আপনারা এই সব শুনলেন দর্শকদের কাছ থেকে। তো চলুন আমার সাথে থাকুন, আমরা আরো দেখবো। সামনে আসছে আমাদের এখন হচ্ছে, আপনারা কোন স্টপেজে নেমে পড়বেন? আমরা চণ্ডীগড় নাম, চণ্ডীগড় নেমে পড়বে। তো শুনলেন চণ্ডীগড় নামবে, তার কারণ কি ট্রেনটা অনেক লেট। প্রায় এখন হচ্ছে আমার ঘড়িতে বাজে হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন 11:29 বাজে। তো ট্রেন প্রায় 12 ঘন্টার কাছাকাছি আমরা লেট আছি। তো হয়তো এটা আজকে এটা লেটটা হচ্ছে, তো আমাদের যা ডিটেলস আছে আমরা তা হচ্ছে ভিডিওতে আমরা জানিয়ে দেবো। তো চলুন, এই যে আমাদের কম্পার্টমেন্ট দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনারা, তো প্রায় অর্ধেকই ফাঁকা হয়ে গেছে, হয়তো সবাই চণ্ডীগড়ের মধ্যে নেমে যাবে। যেতে যেতে হঠাৎ কিন্তু আমরা কিন্তু যমুনা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, কিন্তু মানে নিচে কিন্তু যমুনা নদী বয়ে চলছে। আর এই যে দেখতে পাচ্ছেন না, যমুনার জল কিন্তু সত্যিই খুব নোংরা হয়ে গেছে। দেখুন এই নোংরা দেখে সত্যি খারাপও লাগছে যে নদীটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, যার কোনো কিন্তু প্রশাসন বলুন কেউ কিন্তু কোনো তার দিকে নজরই দিচ্ছে না একদম। এই নোংরা জলেই কিন্তু দেখুন কাপড় চোপড় কাড়াছোড়া করছে সব ওখানে। তো যেহেতু ব্রিজের উপর থেকে এখানে বাইরের থেকে আপনার মোবাইল নিয়ে রিস্ক হয়ে যাবে তোলা, পুলিশের সামনে ছিল গার্ড, তারা মানে ব্রিজটা ঢোকার আগেই কিন্তু তারা সাবধান করে দিচ্ছে যে মোবাইল নিয়ে কেউ ছবি তুলবেন না। তো যাই হোক দেখাতে পারলাম। আর এই দিল্লি প্ল্যাটফর্ম আসার আগেই কিন্তু আমরা কিন্তু একটা মানে কেলার মতন জিনিস দেখতে পেলাম। দেখুন দূর থেকে কিন্তু ময়ূর দেখা যাচ্ছে এখানটায়, অনেক কিন্তু এখানে ময়ূর ছিল, এখানে নানা রকম পাখিও ছিল। দেখুন ময়ূর আমরা দেখছি আর দেখা যায় না, ওই দেখুন দেখা যাচ্ছে যে আরও কিন্তু দুটো কিন্তু ময়ূর এখানটায় রয়েছে। জানি না এটা কিসের, মানে এটা বড় প্রাসাদ বা দুর্গ মনে হচ্ছে কিছু একটা। তো দর্শক আপনারা যদি কেউ জানেন এটা কি, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমাদের, প্লাস আমাকে তো অবশ্যই জানাবেন এই জিনিসটা কী। তবে এই রুটে যারা যাবেন বা এক্সপ্রেসে যারা যাবেন তারা কিন্তু প্রায় 4 মাস আগে থাকতে বা 3.5 মাস আগে টিকিট কিন্তু কেটে নেবেন, কারণ কিন্তু এখানে রিজার্ভেশন পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে থাকে। আর হচ্ছে আপনার টয় ট্রেন তো আপনি হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে 1 মাস আগে টয় ট্রেনে টিকিট ছাড়ি, ঠিক আছে। আর এর ভাড়া কিন্তু আপনার পড়ে যাবে 710 টাকা, মানে হচ্ছে এই হচ্ছে নেতাজি এক্সপ্রেসের ভাড়া। তো অবশ্যই কিন্তু আপনারা নোট করে রাখবেন। আর এরপরেই কিন্তু আমাদের চলে আসলো হচ্ছে দিল্লি প্ল্যাটফর্ম, যা কিন্তু আমাদের ঢোকার কথা ছিল আগের দিন, মানে রাত 8:55 নাগাদ। কিন্তু কি আর বলা যাবে, এখন ঢুকছে প্রায় ঘুরতে বাজে 7:55 AM। মানে বুঝতে পারছেন তো প্রায় ক ঘন্টা লেট একদম। মানে টুকটা মনে হয় না খুব মাটি হয়ে যাবে মনে হচ্ছে, যা কেন এখানেই যে অবস্থা দেখা যাচ্ছে। দেখা যাক কি হয়, এখন সবই ভগবানের উপরে ছেড়ে দিয়েছি, কিছু তো আর করা যাবে না। যাই হোক, তো এই প্ল্যাটফর্মে আমরা কিন্তু শেষ করার পরে কিন্তু আস্তে আস্তে আমরা মানে কালকার দিকে কিন্তু প্রায় পৌঁছে গেছি। কালকায় ঢোকার কথা ছিল রাত্রি 3টের সময়, ঠিক আছে, মানে 3টে AM। আর এখন ঢুকছে মানে 2:17 বাজে, ঠিক 2:17 AM নাগাদ কালকায় ঢুকছি, ঠিক আছে। কালকায় ঢুকছি আমরা, দেখি এবার এখান থেকে কিছু পাওয়া যায় নাকি। তবে একটা কথা বলবো, আপনারা কিন্তু কালকা থেকে কিন্তু আপনারা যে সিমলায় যাবেন টয় ট্রেন তো অবশ্যই, মানে লাস্ট যে টয় ট্রেনটা ছিল সেটা হচ্ছে আমাদের 11:55 নাগাদ ছিল টয় ট্রেন। তো সেটা তো আমাদের পুরোপুরিভাবে মিস হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন যেহেতু আমাদের ট্রেন তো পুরো মিস হয়ে গেছে, মানে টয় ট্রেন, তো বাইরে গিয়ে এখন আমাদের প্রাইভেট গাড়ি ভরসা। এখন দেখা যাক কত ভাড়া নেয়। তো তবে যা শুনলাম ভাড়া কিন্তু অনেক বেশি চাচ্ছিল,
8,500-9,000 টাকা যাচ্ছিলো, যেটা কিন্তু কখনোই না। তাই আমরা বাস স্ট্যান্ড থেকে 200 টাকা দিয়ে কিন্তু পার হেড মানে সিমলা অবধি বাস ধরলাম, কারণ বাস আমাদের নিয়ে যাচ্ছে আমাদের সিমলা অবধি। তো সত্যি বাসের জার্নিটা ছিল না, এটা একটা এক্সপিরিয়েন্স একটা হয়ে গেল। কী করা যাবে, এই হচ্ছে বাসের মালিক কিন্তু ইনি কন্ডাক্টর, খুব ভালো দাদা। তো যাই হোক, এখানে রাস্তাঘাট সত্যিই খুব ভালো লাগলো। একটা ভেবেছিলাম যে পাহাড়ের উপর থেকে টয় ট্রেনে যাবো, সেটা হলো না। আর ওই দেখতে পাচ্ছেন সাউথে আছে আই লাভ হিমাচল, সত্যি আই লাভ হিমাচল। তো প্রথম দেখলাম এখানটা, ইচ্ছা করছিল একটু নেমে গিয়ে এখানে ছবি তুলি, কিন্তু কিছু করার নেই। এই একটা অসুবিধা, পার্সোনাল যে গাড়ি না থাকে না, সত্যি খুব অসুবিধা হয়, যখন তখন আপনারা যেখানে সেখানে নামতে পারবেন না। এইভাবেই চলুন। তো রাস্তা একেবারে কিন্তু বরাবর চলে যাচ্ছে, দেখুন আস্তে আস্তে এখান থেকে যে ন্যাড়া পাহাড়ি ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি এখানটায়। তবে কিন্তু সত্যি নিচে না এত খাই, নিচে দেখলে এমনি কিন্তু খুব ভয় লাগছিল। এবার ড্রাইভাররা যেভাবে গাড়ি চালাচ্ছিল এখানে, কি আর বলবো আর। তবে সত্যি যে জার্নিটা যে এরকমভাবে আমরা বুঝতে পারিনি যে টয় ট্রেনটা, দুটো টয় ট্রেন আমাদের মিস হয়ে যাবে সেখানটায়। তো তার আগে আমরা চণ্ডীগড়ে একবার ভেবেছিলাম নেমে পড়ি। তো সেখান থেকে আমাদের গাড়ি ভাড়া কিন্তু বলছিল হচ্ছে 2,500 টাকা, মানে 2,500 টাকা অবধি নামিয়ে দেবে। কিন্তু আমরা ভাবলাম যে কালকা থেকে তাহলে হয়তো আর একটু কম হতে পারে, কিন্তু না, সত্যি কালকাতে দামটা অনেকটা বেশি। তো আমি আপনাদের রিকমেন্ডেশন করব, যদি এমন কোনো সিচুয়েশানে আপনারা পড়েন তাহলে আপনারা চণ্ডীগড়ে নেমে যাবেন, কারণ সেখান থেকে আপনাদের গাড়ি কিন্তু অ্যাভেলেবেল পাবেন। ওখানটায় আপনার প্রাইভেট ট্যাক্সি এই হচ্ছে আপনার 2700-2800 বলবে, কিন্তু সেটা 2500-2200-র মধ্যে কিন্তু অ্যাভারেজে আপনাদের চলে আসতে পারবে ওখানটায়। তো আমাদের কিন্তু দুপুরে খাওয়ার তখন হয়ও নি, কারণ আমাদের হচ্ছে ট্রেন থেকে নামিয়েছে প্রায় হচ্ছে 2:30-এর কাছাকাছি নামিয়েছে। তো আমরা ডাইরেক্ট গিয়ে আমরা হচ্ছে বাসে চলে আসলাম, যে দেখি কোথায় ছিল বাস স্ট্যান্ড। তো খুঁজতে গেলাম পাশে বাস স্ট্যান্ড, আর দেখতেই পাচ্ছেন প্রায় বিকাল কিন্তু হয়ে গেল, সূর্য অস্তের দিকে চলে যাচ্ছে। তো যাই হোক, এরপরে কিন্তু আমাদের হচ্ছে হোটেলের দিকে আমরা এসে পৌঁছালাম, মানে লাস্ট একদম, কী আর করা যাবে। তো যাই হোক, হোটেলের রুমটা একবার চেক করে দেখে নিই যে হোটেলের রুম কেমন। তবে এখানে বিভৎস ঠান্ডা, মানে যে ঠান্ডাটা ভাবছিলাম মানে হাড় কাঁপছে পুরো একদম, কী আর বলবো। তো আমাদের বন্ধু হোটেল পুরো চেক করছে, ডকুমেন্ট নিয়ে ওনার সাথে কথা বলছে, ডকুমেন্ট নিয়ে যে কী আছে। তো এরপরে ডকুমেন্ট আমাদের শো করতে হবে। যাই হোক, চলুন একবার আমরা একটু ওয়াশরুমটা একবার দেখে আসি, কারণ সবাই কিন্তু বেডরুম আর ওয়াশরুম সবাই এটা খেয়াল করে। বাহ, মনে হচ্ছে দেখে তো ভালো লাগছে, সুন্দরই আছে মোটামুটিভাবে, এটাও ঠিক আছে মোটামুটি। পরিষ্কার তো আছেই। এবার একটুখানি গিজারটা দেখে নিই, গিজার আর শাওয়ার ঠিক আছে নাকি। হ্যাঁ, গিজার মোটামুটি ঠিক আছে। দেখুন এখানে একটু গিজার না হলে কিন্তু অবশ্যই হবে না, কারণ এত ঠান্ডা না, আপনি থাকতেই পারবেন না এখানটায়। তো দেখি তাড়াতাড়ি করে এবার আমার সাথে কথা বলে একটুখানি বেরিয়ে পড়ি আমার সিমলাটা দেখতে, কেন কালকে আর টাইম পাবো না পুরোপুরি, পরে সিমলা যেতে হবে। তো এই দেখুন সিমলা হচ্ছে রাতের সিমলা, মনে হচ্ছে পুরো গ্যালাক্সি একদম, এত সুন্দর লাগছে কি আর বলবো আর। মানে আপনাকে মানে মুখের ভাষায় না বোঝাতে পারছি না যে এত সুন্দর লাগছে। তো আস্তে আস্তে বহু প্রতীক্ষার পরে আমরা সিমলা দিয়ে আস্তে আস্তে আগাচ্ছি। আর এই যে রোডটা দেখছেন না, এটাই কিন্তু হচ্ছে আপনাদের কিন্তু মল রোড কিন্তু বলে, এটা পুরোটাই এটা অনেকটা এরিয়া নিয়েই, মানে আমরা যেখান থেকে আসছিলাম এখানেও আপনি পেয়ে যাবেন মল রোড। আপনি এছাড়াও আপনি যেটা বুঝলাম, আপনি যদি চলে যান আপনার হচ্ছে নৈনিতাল, সেখানেও কিন্তু একটা কিন্তু মল রোড আছে কিন্তু, মানে পাশে যেহেতু থাকে তাই তাদের মধ্যে ম্যাক্সিমামকে এই মল রোড বলছে মনে হয়। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে ম্যাক্সিমাম জায়গাতে মল রোড কেন নামটা তারা দিয়ে থাকে। তো এই দেখুন ঐতিহাসিক ইংরেজদের আমলে তৈরি, এবং কি সুন্দর লাগছে। আর ওই দূর থেকে কিন্তু আপনারা জাকু টেম্পল বা হনুমানজিকে দেখতে পারবেন। দেখুন একটু আগে যাই দেখাচ্ছি, ওই দেখতে পাচ্ছেন গাছের উপর থেকে দেখুন দেখা যাচ্ছে কিন্তু একদম দাঁড়িয়ে আছে স্বয়ং বজরংবলী। ওখানে তো যাবোই, কাল সকালে ওখানে আমাদের যেতে হবে, কারণ আজকে তো আর হবে না। তার মধ্যে খুব টায়ার্ড হয়ে গেছে, এখনও কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, কেন ভাবছিলাম যে আর টাইম পাবো না এরপরে। তো এখান থেকে দেখি খোঁজ করতে করতে কালীবাড়িতে যেতে হবে রাত্রিবেলায়। তো এখানে কিন্তু কালীবাড়ির খাওয়া কিন্তু সত্যি অসাধারণ কিন্তু লাগবে, এটা শুনেছি, এখনও যাইনি, এখনও গিয়ে আমাদের দেখতে হবে। এখানে কিন্তু আপনার কালীবাড়ি ওখানে রেটটাও কম, আর হচ্ছে বাঙালি যারা খাবার আপনারা পছন্দ করেন তারা কিন্তু ওখানে পেয়ে যাবেন বাঙালির খাবার দাবার। এখন গিয়ে দেখতে হবে, চলুন সামনে গিয়ে একটুখানি আরেকটু ঘুরে দেখে নিই। এই দেখুন পূর্ণিমার চাঁদ, এখানে পূর্ণিমা ভালোও লাগছে এই টাইমটা, দেখেছেন পুরো গ্যালাক্সি মনে হচ্ছে কি, তাই না? আর এই হচ্ছে আপনাদের সাইড দিয়ে আপনার রাস্তা চলে গেছে। আর এই বহু প্রতীক্ষিতর পরে আপনার হচ্ছে এই হচ্ছে মেন আকর্ষণ চার্চ, কি সুন্দর ছিল। আর তার পাশে আপনারা দেখবেন হচ্ছে ওয়াটার আর দিয়ে একটা সুন্দর ডিজাইন করে রেখেছে এখানটায়, আর ঝর্ণা টাইপের আছে এখানটায়। সামনে হচ্ছে লাইটিংও চলছে, এখানটা আপনারা চাইলে ফটোশ্যুট কিন্তু অবশ্যই এখানে করে নিতে পারেন, খুব সুন্দর জায়গার আটে। তবে একটু জমজমাটটা কমই দেখলাম, কারণ আমরা এখানে পৌঁছাতে আমাদের এই 9:30 বেজে গেছিলো।
তো আপনাদের রিকমেন্ড করবো আপনারা যারা আগে আসবেন তো অবশ্যই আগে এই মার্কেটটায় চলে আসবেন, এটা দেখতে। এখানে ছবি আপনারা যদি সেশন করতে চান তো অবশ্যই এখানটায় করতে পারবেন, কারণ লোকজন সেখানটা পিক আওয়ার থাকে, আর এখন তুলনামূলকভাবে হালকাই কম আছে এখন এখানটায়। আর এই যে দেখছেন গান্ধীজি দাঁড়িয়ে আছে এখানটায়, তার মূর্তি। এরপরে আমরা চলে আসলাম কালীবাড়ি দিকে, সকালবেলার ঘটনা কিন্তু এটা আমরা বলছি। তো রাতে তো কালীবাড়িতে খাওয়া দাওয়া আমরা করলামই ওখানটায়, সত্যি খুব ভালো খাওয়া দাওয়া করেছিল। তো আর একটা বন্ধু আমরা যেহেতু যাইনি, তা ভাবলাম যে সকালবেলা একবার কালীবাড়ির দৃশ্যটা দেখে আসি। তো আমার হোটেলের পাশেই কিন্তু ওই কালীবাড়িটা ছিল। আর এই দেখুন কালীবাড়ি এখানে দিয়ে দূর থেকে আপনারা দেখতে পারবেন, মানে শহরের কিছুটা অংশ দেখতে পারবেন ওই মল রোড নিচ থেকে, দেখতে পাচ্ছেন তো এখানটায়। তো যাই দেখি এবার কালীবাড়িটা কেমনের ঠাকুর আপনারা দেখাতে পারবো। চলুন তাহলে আমার সাথে থাকুন। চলুন তাহলে যেতে যেতে কিছু গুরুত্বপূর্ণ কথাও আমরা বলে নিই। তো আপনারা যখন এখানে আসবেন সবাই কিন্তু ভোটার কার্ড অবশ্যই নিয়ে আসবেন, আর হচ্ছে শীতের পোশাক কিন্তু এখানটা কিন্তু অবশ্যই নিয়ে আসবেন, কারণ সিমলাতে না মানে কি ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো যেহেতু আমরা সিমলাতে প্রথমে এসেছি বুঝতে পারিনি এত ঠান্ডা, আমরা গ্যাংটকে গেছিলাম কিন্তু ঠান্ডাটা এতটা পাইনি। এখানে কিন্তু বরফ কিন্তু অত আমরা দেখতে পেলাম না, কিন্তু ঠান্ডাটা সত্যি অবশ্য খুব ঠান্ডা। মানে আমরা যে রুমের ভিতরে আমরা হাঁটছিলাম টাইলসে, আমরা শখ না করে আপনি হাঁটতে পারবেন না, মানে বুঝতে পারছেন কতটা ঠান্ডা এখানটায়। আর তো গরমের পোশাক তো রাখবেনই, সাথে উলিকট পারলে উলিকটের জিনিসও রাখবেন। আর এছাড়াও আপনাদের বলে রাখি, আপনাদের কিন্তু যে এই যে ঘোরাতে টোটাল যে প্ল্যানটা যেটা আছে, এটা কিন্তু আমি কিন্তু ডেসক্রিপশানে আমি কিন্তু টোটাল দিয়ে দেবো একদম, যে আপনি হচ্ছে প্রথম দিন সেকেন্ড দিন বা এরকম করে কদিন আপনি মানে কোন কোন জায়গা যেতে পারবেন। মানে আমরা যেভাবে গেছিলাম সেই অ্যাকোমোডেশনে ঘুরবো, আর হচ্ছে আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল সেই ড্রাইভারের নাম্বারও কিন্তু আমরা আপনাকে দিয়ে দেবো। আর এছাড়াও আমরা যে হোটেলে ছিলাম হোটেলের নাম্বার আপনারা চাইলে নিজেরাও আপনারা করতে পারবেন। তো হচ্ছে এই যে কালীবাড়ি দেখতে পাচ্ছেন 1823 সালে কিন্তু স্থাপিত হয়েছিল কালীবাড়ি, প্রায় 200 বছরের পুরনো। বুঝতেই পারছেন যে এই একটা কালীবাড়ির কিন্তু ঐতিহ্য একটা আলাদা। তো এখানে আমরা হচ্ছে প্রবেশ করলাম, সত্যি রাতের দৃশ্য ছিল এক, আর দিনটা টোটালি পুরো আলাদা। তো ওখানে গিয়ে হচ্ছে আমরা দেখতে পারলাম মনে হয় কোনো একটা কিছুর একটা মনে হয় ফটোশ্যুটের সেশন চলছে কিছু একটা এখানকার, মানে লোকাল যারা আছে এই তাদের নিয়েই একটা। তো সেই জিনিসটা আমরা দেখলাম এখানটায়। অনেকে মানে গার্ডিয়ানরা এখানে এসেছে, তাদের প্যারেন্টসরাও সাথে আছে কারোর। তো দেখে তাই মনে হলো এটা কোনো স্কুলের কোনো একটা সেমিনারি কিছু একটা হচ্ছে। আর এই কালীবাড়ির পাঁচিলের পাশ থেকেই না আমরা কী দেখতে পাচ্ছি, দেখুন যে পাহাড়ের যে রেঞ্জ, দেখুন কত সুন্দর লাগছে এই রেঞ্জ, মানে মন একদম পুরো ভরিয়ে তুলবে। সকালে আমরা ওখানটা চলে গেছিলাম। আর এখানে কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদের কিন্তু এই ছবি কিন্তু এখানে তুলতে পারবেন, তবে কিন্তু ঠাকুরের ছবি তুলতে পারবেন না মন্দিরের ভেতরে, কারণ টোটালি ঠাকুরের ছবি একদম আপনার হচ্ছে বন্ধ আছে। তো মানে মোবাইলটা টোটালি অ্যালাউ নেই ওখানটায়। তো এই চারপাশের দৃশ্য দেখুন কত সুন্দর। তো এখানে আপনারা চাইলে কিছুক্ষণ সময় স্পেন্ড করুন এখানটায়, তারপরে পরের গন্তব্যে চলে যান। তো পরের গন্তব্যে কিন্তু আমরা চলে এসেছি, যেটা হচ্ছে মানে পুরো এশিয়ার বৃহত্তম আপনার হচ্ছে সবুজ ভ্যালি, ঠিক আছে, বা গ্রিন ভ্যালি এটাকে আমরা বলে থাকি। তো দেখুন কি সুন্দর লাগে, চারিদিকে সবুজে সবুজ, মানে এত সুন্দর মানে দৃশ্য, মানে দু চোখে একদম ভরে যাবে, কোলাহল মুক্ত, শুধু গাড়ির আওয়াজ এখানে হালকা আছে, কিন্তু আপনার মনটা এত সুন্দর লাগবে, আর বিশুদ্ধ অক্সিজেন এখানে একদম পাবেন আপনি। তো আপনারা চাইলে এখানে কিছুক্ষণ টাইম থাকুন, এখানটায় ছবি তুলুন, খুব ভালো লাগবে। পাশ থেকে রাস্তা চলে গেছে। আর এরপরে আমরা চলে আসলাম কুফরিতে। এই দেখুন কুফরিতে এখানে কিন্তু ঘোড়া দাঁড়িয়ে আছে, এখানটায় আপনাদের স্ল্যাব থাকবে, এই স্ল্যাবে আপনার কত করে তোমাদের 500 টাকা করে পড়েছিল। আমরা ভেবেছিলাম হেঁটে যাবো, কিন্তু না সত্যি এখানটা না হেঁটে যাওয়া খুব অসুবিধা। এই যে ঘোড়ার মলমূত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার সাথে বরফ, পুরো টোটালি রাস্তা কাদা হয়ে গেছে। এটা চাইলে কিন্তু মানে কাদা নাও থাকতে পারতো, কিন্তু কি আর করা যাবে, ব্যবসা। আর এই যে আমরা ওখান থেকে আমাদের প্রায় কী বলবো আপনাদের আধা ঘন্টার উপরে, 30 মিনিটের উপরে প্রায় লেগে গেছে আমাদের ওখানে পৌঁছাতে। তো এখন দেখি কুফরিটা পুরোটা ঘুরে দেখি। এই কুফরিটা কিন্তু একটা সময় কিন্তু পুরো বরফে কিন্তু ভরা থাকে, কিন্তু এখন আমরা তেমন একটা বরফ দেখতে পাচ্ছি না এখানটায়। দেখি সামনে গিয়ে যদি কোনো বরফ পাই। আর যদি আপনারা চান যে ইয়াক আছে এখানটায়, ইয়াকে আপনারা ছবি তুলতে পারেন এখানটায়। দেখুন এই ছবি তুলছে। চলো সামনের দিকে একটু আগে যাই, দেখি আর কী রয়েছে এখানটায়। তবে কিন্তু এই রোদ্দুরটা দিয়েছে না সত্যি, মানে এরকম ফ্রেশ ওয়েদার কিন্তু পাওয়া কিন্তু খুব টাফ মুশকিল। আর যত ফ্রেশ ওয়েদার বা লাইট যত থাকবে না, আপনাদের ছবি সত্যি খুব ভালো আসবে। তো ওই চারিপাশে আশেপাশে ছোটো ছোটো বরফ দেখি, অল্প স্বল্প বরফ দেখি ছড়িয়ে ছিটিয়ে আছে। মানে এর আগে বরফ ছিল, তো আমরা যে টাইমটা এসেছি এখন হয়তো বরফ নেই। তবে জানি না মানালিতে গিয়ে বরফ পাও নেই কেন। এখানে এখন যেটা দেখছি মাইনাস, কিন্তু এখানে আমাদের 4 চলছে, কিন্তু এখানে -4। আমরা ওয়েদার রিপোর্ট যা দেখলাম, তো সে ভেবেছিলাম যে বরফ পড়বে, তবে কিন্তু সেখানে বরফ পড়েনি।
তো সামনে যে দেখুন আপনারা হচ্ছে যে বন্দুক নিয়ে যদি আপনারা যে শুটিং অ্যাক্টিভিটি করতে পারেন, শ্যুট অ্যাক্টিভিটি এখানটায় আছে, বন্ধু এখানটায় আপনারা সেটা করতে পারেন। এই যে পাশে সব দোকানদার এখানে আছে, ঠিক তার পাশে দিয়ে কী আছে এটাও তো সেই বন্দুকের অ্যাক্টিভিটি এখানটায় যে আপনি করতে পারবেন। আর এই হচ্ছে মনে হচ্ছে এটা কি দেখি আর একবার দেখে নিই, এটা মনে হচ্ছে রিং অ্যাক্টিভিটি, আগে যেটা গেল ওটা রিং অ্যাক্টিভিটি ছিল। তা আপনারা চাইলে এখান থেকে কিছু মানে ব্রেকফাস্ট করে নিতে পারেন এখানটায়। এই যে এখানে ব্রেকফাস্টে সব কিছুই পাবেন এখানটায়। ব্রেকফাস্টের মধ্যে আপনারা পাবেন হচ্ছে ঘুগনি আছে এখানটায়, ঘুগনি পাউরুটি আছে। তারপরে আপনারা হচ্ছে চাইলে মোমো খেতে পারেন এখানটায়। আর আশেপাশে কিছু দোকান আছে, শলের দোকান আছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে শলও আপনারা কিনে নিতে পারেন এখানটায়। বা যদি কারোর হ্যান্ড গ্লাভস নেই বা কিছু নেই, শীতের কোনো কিছু যদি আপনারা চান তো এখান থেকে অবশ্যই কিনে নিতে পারবেন। দাম মোটামুটি একই এখানটায় আছে, তবে শল এখান থেকে না কেনাই ভালো বলবো, দূরের থেকে শল কেনা, কারণ এখানে শলের দামটা যা যাচাই করছিলাম আমরা, সত্যি দামটা খুব বেশি ছিল এখানটায়। আর এই দেখুন পাইন যে গাছ আছে না, পাইন ওক, সেই গাছের দেখুন ডাল কেটে আপনার চাবির রিং আছে বানিয়েছে। আর এটা হচ্ছে যে ফেমাস টুপি এখানকার হিমাচল প্রদেশে। তো আপনারা চাইলে এটাও মানে প্রত্যেক বাড়ির জন্য নিয়ে আসতে পারেন, বাচ্চাদের জিনিসপত্র এখানটায় আছে। তো মার্কেটটা মোটামুটি সবে খুলেছে এখানটা, আমরা যেটা ঢুকেছি ওখানটায় একদম মানে মর্নিংয়ের দিকেই আমরা এসেছি, কারণ আমাদের একটা শিডিউল করা আছে। আর যেহেতু আমাদের আগের দিন অনেক রাত করে আমরা এসেছি, কারণ পুরো ট্রেনটায় প্রায় 12 ঘন্টা লেট ছিল, তো তার একটা তো এফেক্ট আমাদের অবশ্যই পড়েছে, তাই আজকে আমরা সকাল সকালে চলে এসেছি। তো আপনাদের বলবো এখানে থাকুন এখানটায়, আর এখানে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আপনারা করতে পারবেন এখানটায়। তো এখনও সব দোকানঘাট পুরোপুরিভাবে মানে ওপেন হয়নি, এখনও আস্তে আস্তে ওপেন হবে, কিছু কিছু দোকান ওপেন আছে এখানটায়, এই দেখতে পাচ্ছেন এখানটায়। তো আপনাদের বলবো সকালবেলায় ভাজাপুরি না খাওয়াই বেটার, কারণ রাস্তাঘাট তো পাহাড়ি রাস্তাঘাট, এঁকে রাস্তাঘাট খুব অসুবিধা হবে। আর এরপরেই আমরা চলে আসলাম নাগ মন্দিরে। তো এই নাগ মন্দিরে থেকে আপনার কুফরিটা মানে এটা অসাধারণ লাগছে একদম, মানে এটা যেহেতু একটা টপের মধ্যে আছে, উঁচুতে আছে, তো সেখান থেকে এর কিন্তু একটা মাত্রা কিন্তু অন্য লেভেলে পৌঁছে দিচ্ছে আপনাকে। তো এখান থেকে আস্তে আস্তে চলুন আমরা উপরে আস্তে আস্তে যাই, গিয়ে দেখি এখানে কী কী আর দেখা আছে। শুনছি এখানে অ্যাপেল গার্ডেনও আছে, তো অ্যাপেল গার্ডেনটা দেখতে হবে, কেন অ্যাপেল সত্যি আমি অ্যাপেল গাছ দেখিনি ওখানটায়, যা ইউটিউব বা আপনাদের হচ্ছে অন্য কোথাও দেখেছি, তো দেখুন নিজের চোখে দেখি দেখা যায় নাকি। সবাই তো বলছে অ্যাপেল গার্ডেন এখানেই আছে। তো রাস্তাঘাটে কয়েকটা দেখছিলাম অ্যাপেল গাছ, তো সেখানে কিন্তু পাতা ছিল না গাছের, তো বুঝতেও পারছিলাম না ওটা। তো এই দেখুন এখানে বরফ ছড়ে ছিটিয়ে আছে, তার মানে এখানে বরফ পড়েছিল। আর এখানে সত্যি এই ভ্যালিটায় বরফ পড়ে এখানটায়, তো এই জন্যই কুফরি ভ্যালিতে কিন্তু লোকজন মানে বেশি একটা আকর্ষণ কেন্দ্র এখানটায়। তো আমরা ভেবেছিলাম যে ওই যে ঘোড়া করে আসছিলাম, তো ভেবেছিলাম ঘোড়া করে আমরা আসবো না, হেঁটেই আমরা আসবো, কিন্তু রাস্তাঘাটের যা অবস্থা, আপনার প্রায় 700 মিটার আপনার হচ্ছে ওরম কাদা পুরো একদম, আপনি চাইলেও আসতে পারবেন না, বাধ্য হয়ে আপনাদের কিন্তু সেই ঘোড়া নিতেই হবে ওখানটায়, মানে ঘোড়ার পিঠে আসতে হবে, যার রেট কিন্তু 500 টাকা করে পার হেড পড়ে যাবে আপনাকে, যার মধ্যে আপ আর ডাউন দুটোই আপনাকে নিয়ে আসবে। আর সাথেই হচ্ছে আপনার পাইন দেবদারের গাছ রয়েছে এখানটায়, এত সুন্দর লাগে জায়গাটা দেখুন, সত্যি এত সুন্দর দৃশ্য লাগে জিনিসটা দেখে। আস্তে আস্তে সামনে দিয়ে আগাই কি দেখা যায় এখান থেকে। তো সামনে তো সবাই বলছে যে গেলে এখানে চীনের পিক দেখা যাবে, তো দেখি তো এখানে তার জন্য টেলিস্কোপ লাগবে, তো ঠিক আছে এমনি দেখি দেখা যায় নাকি এখান থেকে। ওই যে দূরে দেখা যাচ্ছে, যত সম্ভব মনে হচ্ছে ওখানটা চীনের পিক, ওগুলোই টেলিস্কোপ ছাড়া তো দেখা যাবে না, সম্ভব না। আর এই যে নিচে এগুলো হচ্ছে আপেল গাছ, এগুলো এই নিচে যেগুলো দেখতে পাচ্ছেন না যে ধূসর কালারের ছিল, সেগুলো যে ব্যারিকেড দেওয়া দেখুন এখানটায়। আর ঠিক তার পাশেই কিন্তু হচ্ছে আপনার ফান ক্লাব আছে, মানে কুফরি ফান ক্লাব, চাইলে এখানে অ্যাক্টিভিটি করতে পারেন, তো এখানে 50 টাকা করে নেয়। আর হচ্ছে এই যে ঘোড়া রাইডিং, আমরা উপর থেকে যখন নিচে নামছিলাম, তো সত্যি এর একটা অভিজ্ঞতা খুব আলাদা, কিন্তু মানে ভয় লাগছিল এত, এই যে বললাম কিছু করার নেই, উপায় নেই ওখানটায়, মানে ওরা সিস্টেমটাই এমন করে রেখেছে যে আপনাকে এটা নিতেই হবে এটা, মানে আপনি চাইলে যদি আপনার মনে হয় যে না আমি হেঁটে যাওয়াটা কভার করবো, তো আপনি পারবেন না, এটা আপনার করতেই হবে। তো হচ্ছে এই হচ্ছে তার দৃশ্য দেখুন। আর যদি পুরো ভিডিওটা দেখতে চান আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে হচ্ছে পুরো ভিডিওটা থাকবে, সেখান থেকে আপনার চাইলে দেখে নিতে পারেন। তো এখন দেখতে লাগুন। হ্যাঁ হ্যাঁ ধরে কর, এখন ধরে কর, পা পড়বি কিন্তু, আপা আপা ধরে কর, আপা কে পড়ে যাবি। এরপরে আমাদের যাওয়ার পালা হচ্ছে। সিমলার মেন আকর্ষণ হচ্ছে জাখু টেম্পল বা হনুমান মন্দির।
তো আমরা হনুমান মন্দিরে আস্তে আস্তে প্রবেশ করছি এখান থেকে। দেখুন সামনেই হচ্ছে দুয়ারপাল দাঁড়িয়ে আছে খুব সুন্দরভাবে, আপনি চাইলে এখানেও ছবি তুলতে পারেন। এছাড়াও এখানে আপনাকে সিঁড়ি বেয়েই কিন্তু উপরে উঠতে হবে এই হনুমান মন্দিরটায়। আর এর যা চারপাশের যা পরিবেশ সত্যি খুব সুন্দর, আমাদের দেখে কিন্তু খুব সত্যিই ভালো লাগলো। তবে একটু কষ্ট হচ্ছিলো উপরে মানে উঠতে, মানে একটু অক্সিজেন একটু অভাব বোধ করছিলাম আমরা, কারণ রানিং আমরা গাড়ি থেকে এসেই দৌড়ে উঠতে যাচ্ছিলাম। তো আপনাদের সবাইকে বলবো কখনোই কিন্তু আপনারা এই হাইটে কিন্তু যে পাশে দেখছেন না এখানে দৌড়ে ওঠার চেষ্টা করবেন না, কারণ শ্বাসকষ্টের কিন্তু মানে খুব কষ্ট হবে, যেটা আমরা অনুভব করেছি। আর এখানে যেতে যেতেই আপনারা কিন্তু এই হনুমান চল্লিশার যে মন্ত্র আছে এখানে মাইকের মাধ্যমে আপনারা শুনতে পারবেন। তো মানে পরিবেশ একটা অন্য মাত্রায় আপনাকে নিয়ে চলে যাবে, এত সুন্দর পরিবেশ। বহু প্রতীক্ষার পরে বিশ্বের সবথেকে বড় হনুমান মূর্তি, মানে 108 ফুট লম্বা আর তার চারপাশ থেকে পাইনে ঘেরা এই হনুমানজির দর্শন কিন্তু আমরা করলাম, আপনারা এটি করে নিন। আর এখানেই কিন্তু আমাদের সিমলা ভ্রমণটা শেষ হচ্ছে, মানে প্রথম পর্ব শেষ হচ্ছে। আরও পর্ব আছে, মানালি কুলু আছে, সেগুলো আমি পরের এপিসোডে আপনাদের দেখাবো। তো আজকের মতন এখানেই সমাপ্ত করি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।